এইটা আমনের বন্ধু ফতে আলী শাহ না? এইটা হলো তার বংশধর। আর আমনের শত্রু নাজির শাহ। নাজির শাহের হারাইব কেটা? আকবর মিয়া বাচ্চাদের মতো রাগ দেখিয়ে থম মেরে বসে রইলেন, আবারও বসি ফেললেন। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলেন, আমারে তুই শত্রু মনে করস কেন নজির? আমার প্রতি তোর অনেক ঘৃণা, তাই না রে? কেন এত ঘৃণা? না জানার ভান করেন? হাসাই জানি না। ভালা সাজেন? ভালো সাজার মানসিকতা আমার ভেতরে কখনোই আসছিল না। ভালা মানুষ আসলে আমার বাপ। তাইলে জিজ্ঞান কেন? বহুদিনের ইচ্ছা তোর মুখ থেকে হুনুম। আপনি আমার দাদারে মারছেন। এর লাইগা আমার আব্বারও ওই অবস্থা করছেন। মায়েরে পালাই যেতে সাহায্য করছেন। আর এইটুকুই কি যথেষ্ট না ঘৃণা করার? তা ঠিক। আমি আমার আব্বার আঙ্গুল ধইরা ঘুরতে পারি নাই। নৌসাদ আব্বার কোলে উঠতে পারে নাই। আব্বাই কি জিনিস ওই বোঝে না। খেলার মাঠে পোলাপাইনের মায়ের কটু কথা গালি খাওনের পর বাড়িত ফিরা মাথা রাখার মতো মায়ের কোল পাই নাই। ভালো পরিবেশ পাই নাই। দুই ভাই আমরা অভিভাবক ছাড়াই বড় হইছি। আমাদের ছোটবেলা নষ্ট হয়েছে কলম চালানোর বয়সে। এই হাত দিয়ে কাম করছি। চাচা তোর করায় 2 মুঠো ভাতের লাগে অপেক্ষা করছি। ঘৃণা করার আর কোনো কি কারণ লাগে? চাইলে হয়তো তাও দিতে পারবো। এতে কি তোর চাচাগো দোষ নাই? আমি কি তাকে নির্দেশ করছি কখনো? আমি তাগরে কখনো গুরুত্ব দেই না। তাগরে কথা শুনি না, সম্মানও দেই না। আর কি করা উচিত? সুযোগ পাইলে কত মানুষ কত কিছুই করে। সেই সুযোগ কইরে দিছেন আপনারা। আমার আব্বার এই অবস্থা না করলে কেউ আমাকে ঠকাতে পারতো না। হয়তো জীবন অন্যরকম হইতো। অথচ দেখেন, প্রতিশোধ না লইয়া শত্রুর লগে বইয়া রইছি। তারপরে মাইয়া ঘর তুইলা সংসার করতেছি। আকবর মিয়া থম মেরে বসে থাকেন, মুখে রা থাকে না বহু সময়। বুকটা হাহাকার করে উঠে বলেন, আমিও যে তোর বাপ, দাদার এমন অবস্থা করছি, কেডাই কইছে তোরে? আমার লাভ কি এতে? লাভ তো কতই আছে। এই যে বিদ্যালয় একা ভোগ করতেছেন, জমি জামা দখল করছেন। আধা সরকারি ইটা শক্ত হাতে না ধরলে তোর চাচা ভোগ করতো, চেয়ারম্যানের লগে মিল্লা দুর্নীতি করত। মিশা কথা কম কন। আমারে বলা সহজ না। আমি আমার জীবনে অযথা কখনো মিছা কথা কই নাই। তোরে ভুলানো অনেক সহজ নজির। না হইলে এত বছর ধইরা চাচাকে কথা বিশ্বাস কইরা আসোস কেমনে? একটু যাচাই বাছাই করার চেষ্টা নাই? তোর বাপের কথা তো তুই বুঝোস, তাইলে কেন জিজ্ঞাস নাই এখনো? বহুবার জিজ্ঞেসি, কিন্তু উত্তর দেয় না। যে গেল কেমন জানি অস্থির হইয়া ওঠে। পাশের বাড়ি দাদা, চেয়ারম্যান, মামু সবাইকে আর মিশা কইব? আকবর মিয়া মাথা নাড়ালেন। মামু? কোন মামু? তোর মামুগুলোকে যোগাযোগ আছে? ওই হারামিকে কথা আর কইয়েন না। এটা বড় চাষির ভাই। তার মানে যোগাযোগ নাই? কখনো যাস নাই তোর মায়ের বাপের বাড়ি? না না, যারা কখনো খোঁজ নেয় নাই তাগো কাছে গিয়ে লাভ কি? যদিও একবার মন চাইছিল, কিন্তু আসল ঠিকানা জানি না। শুধু ইউনিয়নের নাম জানি। কাম বড়, ইউনিয়ন তো আর না। চাষা ঠিকানা কয় না। কখনো কইব না, কইলে তো নিজেকে মুখোশ খুলিয়া পড়বো। মুখ? আর কি মুখ আছে হ্যাগো? সবারই তো দেখা শেষ। অনেক আছে, যা তোর জানার বাইরে। তোর আব্বার ডর কিসের? সবাই কইতে পারলো, সে কেন কয় না? তোর অবস্থার জন্য কেড়ায় দেয়? কখন মানুষের ডরায়? চুপ তাহে। নাজির উত্তর খুঁজে পায় না। বুড়ো তাকে কথার জালে জড়াতে পেরেছে। পুনরায় বললেন, আমারে কেন তাইলে সপ্তাহখানেক আগে পুলিশের জেলে ভুইরা রাখতে পারলো না? কেন চেয়ারম্যান মেম্বাররা সমাজ ছাড়া করতে পারলো না? তখন তো আমার এই ভরা সংসার আসছিল না। নাতিরা লেদা পোলাই না, পোলা মাত্র 2টা, বাপও আসিল না। তাইলে আইন শৃঙ্খলা দুর্বল। তুই বহুত চালাক নজির। চালাক না হইলে তোর মতো জায়গা থাইকা কেউ হেডি সোজা করতে পারতো না। সবার নাকে ডগা দিয়ে চলতে পারে না। কিন্তু সমস্যা হইতেছে, আসল জায়গায় আইয়াই তুই সব বলদা। চোখ মুখ কুচকে তাকালো নাজির। বৃদ্ধ সেই দৃষ্টি অবজ্ঞা করে বললেন, আইজ তোরে কিছু কথা কই নজির। বহু বছর ধরে আমি ঘুমাইতে পারি না, শান্তি পাই না।
অপরাধ বোধে আমারে ভোগায়। এতকাল আমি সুযোগের অপেক্ষায় করতেছিলাম, আজ সেই সুযোগ আইছে। আমি জানি আমার কথা তোর বিশ্বাস হইব না, তোর চোখে আগে থেকেই বিশ্বাসের পট্টি বান্ধা। তবুও আমি আজ কমু, তোর সব হুনাইতে হইব। বিশ্বাস না করলে না কর, তবুও হুন। এরপর বিবেক দিয়া ভাইব্যা সব রহস্য উদ্ঘাটন নিজে কর, না হইলে অতীত পুনরাবৃত্তি হইতে কতক্ষণ। একবার যে মিছা কথা কইয়া ফেলায় সে সারা জীবন মিছা কথা কয়। একবার যার লোভ জাগে তার লোভ মৃত্যুর আগ পর্যন্ত যায় না। রক্তে হাত ভিজলে বারবার রক্তের নেশা জাগে। একটা অন্যায় ঢাকতে বহু অন্যায়ের আশ্রয় নিতে হয়। পরন্ত বিকেল, মেঘহীন নীলাম্বরের নিচে নীরবে নিভৃতে বসে আছে নাজির। দৃষ্টি পানিতে। বুড়োর কথা শোনার আগ্রহ না থাকলেও কান খাড়া করে রেখেছে ঠিকই। অপরজনের মনোযোগ আকর্ষণের জন্য কথা বলার মাঝে কোথায় থামতে হয় বৃদ্ধ খুব ভালো করেই তা জানেন। একসময় নীরবতার সমাপ্তি ঘটিয়ে বলা শুরু করলেন তিনি। এই গ্রামে তখন বসতি নাই বললেই চলে। আফজাল উদ্দিনের বাপ, সামাদ মিয়ার বাপ, সবুর, আরো কিছু মানুষ স্থানীয়। একজনের বাড়ি থাইকা আরেকজনের বাড়ি অনেক দূর। সারাদিন শিয়াল ডাকতো, সাপ উঠা আইতো ঘরে, গাছে গাছে দেখা যাইতো বান্দর। চারিদিকে শুধু বন আর জঙ্গল। আমার পূর্বপুরুষের বাড়ি বাড়িয়া ইউনিয়নের। রক্তের শরিকতা 2 দিন পর পর হাতাহাতি আর ঝামেলা করত। তাই আব্বাই বউ সন্তান লইয়া বাধ্য হইয়া একসময় আইয়া পড়ল এই দূর গ্রামে। আমি আব্বার একমাত্র পোলা। অনেক কষ্টের পরেও আর কোনো পোলাপাইন হয় নাই। শুনছিলাম কেউ নাকি আম্মারে কালা জাদু করছিল। এইখানে আইয়া মাইনষের দেখা দেখি আব্বাই শুরু করলো কৃষিকাজ। কোনো মতে ছনের ছাউনি দিয়া তুলল কুড়ে ঘর। বহু বছর কাটানোর পর গ্রামের মাইনষের মতামত নিয়ে শুরু করলো বিদ্যালয়ের কাম। তখন এইটা বাংলাদেশ আসিল না, আসিল ভারতবর্ষ। দেশে চলতেছিল ইংরেজগো শাসন। ধীরে ধীরে সময় যাইতে লাগলো, আমাকে অবস্থা বদলাইল। গ্রামের নতুন বিদ্যালয়ে উঠল, সরকার থেকে পাইল অনুমোদন। আমাগো আর কোনো কিছুর অভাব নাই। এর মাঝে আব্বায় এক দুপুরের লগে লইয়া আইলেন এক যুবক পোলা। আমার বয়সী সে, মুখ শুকনা, চোখ লাল। আম্মারে ডাইকা আব্বায় তারে ভাত দিতে কইল। আম্মায় ভাত দিল, ঘুমানোর জায়গা দিল। শুনলাম পোলাটার বাড়ি সিলেট। মেলা বড় বংশের পোলা, বাপ মায় নাই। গত বছর হইছে 2-1 লাগে। সম্পত্তি লইয়া দ্বন্দ্বের মাঝে কোনো এক আত্মীয়ের গায়ে রাগের মাথায় ছুরি চালাইয়া দিয়া ডরের রাইতের অন্ধকারে টেহা পয়সা সোনা গয়না যা পাইছে লইয়া পালাইয়া আইছে। সেই পোলায় কেউ না, তোর দাদা ফাতে আলী শাহ। এক ধ্যানে বসে থাকা নাজির নড়ে চড়ে উঠল। পানি থেকে দৃষ্টি তুলে তাকালো বুড়োর দিকে। আগ্রহ যেন চট করে বেড়ে গেল তার। আকবর মিয়া তা দেখে হেসে বললেন, আমার আব্বায় মাটির মানুষ, কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারত না। পোলার বয়সী পোলার কাহিনী হইনাই মায়া হইল, তাই থাকার জায়গা দিল, খাওন দিল। প্রথমে রাখলেন কাম দিলেন, পরে গিয়া দিলেন কৃষিকাজ। ধীরে ধীরে ফাতের উন্নতি হইতে লাগলো। তখন তো আর কাগজে কলমে জমি লেখা দেওয়ার মতো গুরুত্ব ছিল না। মুখে যদি কইতো এই জমি তোর, তাইলেই তোর। জনবসতি কম থাকায় আব্বারের সাক্ষী রাইখা এক লোকের থাইকা সোনার ইয়ারিং দিয়া বিশাল এক জমি কিনলো ফাতে। এরপর হেনে তুলল ঘর। প্রথম প্রথম তার সহ্য না হইলেও একসময় আমরা হইয়া গেলাম জান প্রাণওয়ালা বন্ধু। লোকে ডাকতো মানিক জোড়া। এমনকি আব্বাই ডাকতে আমাগো বিয়া দিল এক লগে, এক বাড়ির 2 মাইয়ার লগে। সম্পর্ক আরো গভীর হইল, যাতায়াত লাইগাই লাগলো। তারপর বহু বছর পার হইল। ইংরেজরা বাক্স পোটলা বাইন্দা দেশ ছাড়ল। দেশ ভাগ হইল, কিন্তু আব্বাই দেখা যাইতে পারল না। তার আগেই ইন্তেকাল করলেন। আব্বা ইন্তেকালের পর আম্মা বদলাইয়া গেলেন।
বছর দুয়েক জীবিত থাকার পর সেও দুনিয়া ত্যাগ করলেন। আমাগো পরিবারের শোক নামলো। নজরুল তমিজা তখন প্রাইমারিতে পড়ে, বাকিরা সুডো। ফাতে আর আমার বউ আইয়া সান্ত্বনা দিল। আমাগো সম্পর্ক আরো গাঢ় হইল, যেন মায়ের পেটের আপন দুই ভাই। দুজনে আলাদা আলাদা ব্যবসা শুরু করলাম। তার মাঝেই নজরুলের মা জুলেখা কলেরায় আক্রান্ত হইয়া সপ্তাহখানেক পর ইহলোক ত্যাগ করল। আমি যেন পড়লাম অথই এক সমুদ্রে। এইবার শুকনাই মাইল দুই পরিবারের মধ্যেই। পোলাপাইনরা মাইল লাইগা কান্দে, তোর দাদি খোদে যাও কান্দে। কি এক অবস্থা! আমিও শান্তি পাই না। জুলেখা আমার সংসারে পা দিল। অনেক কষ্ট ছুটে থাকতো। 12টা বছর একলগে সংসার করছি। আমার 5 সন্তানের জননী সে। অথচ কথা দিয়েছিলাম পুরা জীবন আমরা একলগে কাটামো। তাহলে এখন যে আছে সে দ্বিতীয় পক্ষ, মিসির সৎ দাদি? হ, পরের বছর তোর দাদার জোড়াজুড়িতে বিয়ে করি দুয়ারে। দুনা বন্ধা থাকায় তার প্রথম জামাই আরেক বিয়া কইরা ঘরে সতীন তুলে। সতীন আর শাশুড়ির নির্যাতনের শেষমেশ মাইয়াডা গিয়া ওঠে বাপের বাড়ি, কিন্তু সেইখানেও শান্তি পায় না। জামাইয়ের একসঙ্গে তালাক দেয়। গ্রামের মানুষ শুরু করে উত্ত্যক্ত, মুখে চুনকালি মাখাইয়া সমাজ ছাড়ার হুমকি দেয়। আমার ছোট ছোট 5 সন্তান। এই সমাজে একলা এক পুরুষের পক্ষে ঘর বাহির সামলানো সম্ভব? তাই সংসারটা সামলানোর লাইগা দুনারে বিয়া কইরা ঘরে আনলাম। তবুও কোথায় সন্দেহ থাইকা যায়, হে পারবো তো আমার পোলাপাইন্ডারে নিজের কইরা নিতে? কিন্তু বিয়ার পর আমার সব সন্দেহ ভুল প্রমাণিত কইরা আমার পুরা সংসারটারে হাল ধরল দুনায়। কোনো অভিযোগ করার সুযোগ দিল না। একসময় আমিও নির্ভর হইয়া উঠলাম হ্যার উপর। আমনের পারিবারিক কাহিনী শোনার কোনো ইচ্ছা নেই আমার। থামেন তো। তোর ধৈর্য নাই বেডা। তোর বাপের কাহিনী থেকে শুরু করি তবে। তোর দাদার আর কিছুর অভাব ছিল না। জমি জমা ব্যবসা সব দাঁড়াইয়া গেছিল। মুক্তিযুদ্ধের সময় আমরা 2 বন্ধু মিলা বহুত জমি জমা কিনছিলাম। ফাতের 3 পোলার মধ্যে তার বাপ সবচেয়ে ব্যক্তিগত পোলা ছিল তোর বাপ। বাকি 2টা বখাটে উচ্ছিষ্ট, খারাপ সঙ্গ পাইয়া নেশাপানি করত। তাই তগো সোজা করার লাইগা আমরা 2জন পজ খুঁজতে লাগলাম। সবচেয়ে আমিরুলের বিয়া লাইগা 2জনের মিল্লা শুরু করলাম মাইয়া খোঁজার কাম। কিন্তু মন মতো পাই না। শেষমেশ তমিজার জামাইয়ের বদৌলতে শ্রীপুর গিয়া তার দুঃসম্পর্কের এক আত্মীয়র বিবাহযোগ্য মাইয়ার খোঁজ পাইলাম। উচ্চ বংশীয় মাইয়া, লেখাপড়া মোটামুটি জানে। যেমন তার রূপ তেমন তার আচার ব্যবহার। তোর দাদা মুগ্ধ হইয়া এই দিনই বিয়ার কথা পাকা কইরা আইলো। মাইয়ার হাতে পরাইয়া দিল আংটি। কিন্তু আমিরুলে বাইকা বইল, অয় তোর দাদার পছন্দের মাইয়া কিছুতেই বিয়া করব না। তোর দাদাই জিগাইল, কেন করবি না? উত্তর দিল, তার পছন্দের মাইয়া আছে, এইটাই হইল ফরিদা। তোর দাদার তো কিছুতেই ওই মাইয়া ঘরে তুলব না, কারণ মাইয়ার বংশ ভালো না। বাপে চোর, 2 দিন পর পর গ্রামে কিছু হারাইলেই সবাই গিয়া ধরে, সালিশে বসে। ওই বংশের মাইয়া কি শাহ বংশের লগে মানায়? নাজির অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল, জিজ্ঞাসা করল, বড় চাষিরে চাচাই পছন্দ করে বিয়ে করেছে, তাহলে এখন সহ্য করতে পারে না কেন? তুই খালি ভুল প্রশ্ন করস। তোর জিজ্ঞানো উচিত ছিল তোর চাষির বাপের বংশ এত উন্নত হইল কেমনে। কেমনে? এই উত্তর একটু পরেই দেই, তার আগে আরো কিছু কাহিনী হন। আমিরুল শেষ পর্যন্ত তোর দাদার বিরুদ্ধে গিয়া ওই ঘ্যাগা বংশের মাইয়া বিয়া কইরা আনলো। পোলার কাণ্ড ফাতেহা গোমস্বা করল। তার মাথা হেট হইছে, কিছুতে ওই পোলার বউরে ঘরে তুলব না। শেষে আর না পাইরা খাদিজা ভাবি
আমার কাছে আইয়া অনুরোধ করলো তোর দাদারে যাতে বুঝায় অন্তত প্রাণ আছিল কিনা। বুঝেছিল? তাইলে আমার কথা ফেলার সাহস আছিল তার, খুব বিশ্বাস করতো আমারে। আর ঠিক করা মাইয়া, আমার নানার বাড়ি তো শ্রীপুরে। ওই মাইয়াই তোর মা নাসরিন। তোর দাদারে আমি কইলাম তারে যেন সুবহানের লগে বিয়া দেয়। কথাটা হইনাই তোর দাদা মহা খুশি হইল। অমন যোগ্য খানদানি মাইয়া কি সহজে হাতছাড়া করা যায়? তারে শুধু সুবহানের লগেই মানায়। সেই এই মাইয়ার কদর বুঝবো। সুবহানের বয়সও কম, আমিরুলের অনেক ছোট সে, কিন্তু মুমিনের পিঠাপিঠি। তবুও ধুমধাম কইরা কয়দিন পর সুবহানের বিয়া হইল। কয়দিনের তোর মায় প্রিয় হইয়া উঠল। কি ভালা মাইয়া, আমারে অনেক সম্মান করত। তোর দাদারও প্রিয় পুত্রবধূ আছিল সে। বছর ঘুরতে আমিরুলের ঘরে সামিউল হইল। তোর দাদাই মনে করলো পোলায় হয়তো এবার ভালো হইব, তাই ব্যবসার দায়িত্ব আমিরুল সুবহান দুই ভাইয়ের হাতে তুইলা দিল, আর জমিদার দায়িত্ব দিল মুমিনিরে। কিন্তু না, এরা আর ভালো হইল না। মুমিনরাও হাঁটলো বড় ভাইয়ের পথেই। তোর দাদার কয়েক বিঘা জমি বেইচা জুয়া খেলা শুরু করলো। ব্যবসায়ী চুরি কইরা গিয়া খাইল ধরা। সেই খবরও তোর দাদার কানে আইয়া পড়ল। ইচ্ছা মতো দুইটারে উঠানে ফালাইয়া পিডাইল। তোর দাদায় আবার খুব রাগ আছিল, শরীরে জোরও অনেক। আমার কাছে মাঝে মাঝে আইয়া আফসোস কইয়া কইতো, তুই পোলা দুইটারে মানুষ করতে পারলাম না রে আকবর। তাই পরামর্শ দিলাম ব্যবসায়ের দায়িত্ব সুবহানের হাতে ছাইড়া দিতে। থেমে দীর্ঘশ্বাস ফেললেন বৃদ্ধ। আফসোস করে বললেন, এক সময় বুঝলাম তোর বাপের উপর তোর চাচার বহুত রাগ। আমার আব্বার উপরে? তাগো ধারণা মতে তোর আব্বাই তোর দাদার কান ভাঙাইয়া সব সম্পত্তি একলা ভোগ করতে চায়। এই গ্রামের অনেক মানুষ তো আমাগো উপরে হিংসা আসছিল, তাই পোলা দুইটারে উস্কানি দিত। আমরা নজরুলের বহুতবার দিছিল। আমি আগে থেকেই টের পাইয়া ওরে বুঝাইলাম, শক্ত হাতে হাল ধরলাম। তাই ওরা আর ভুল পথে যাইতে পারে নাই। ধীরে ধীরে সেই হিংসা ছড়াইয়া পড়ল বাড়ির বউগো মাঝে। মুমিনের বিয়ার সময়ও মাইয়া সেই পছন্দ করত, কিন্তু মর্জিনা ভালা বংশের মাইয়া হওয়ায় এইবার আর তোর দাদায় দ্বিমত করে নাই। হ্যার বাপ আসছিল পালোয়ান, এই শক্ত সামর্থ্য লোক, কিন্তু মর্জিনা ছিল একটু বেশি চঞ্চল, মুখের উপরে ঠুসঠাস কথা কইয়া দিত। যদিও ওর রাগ ওই ঝগড়ার মধ্যেই পরে ঠিকই মিল্লা যাইত। আর বড় চাচি? অয় শান্তশিষ্ট, তবে আমারে সবসময় এড়াইয়া চলতো। দেখলেও কথা কইতো না। নাসরিন যেমন হাইসা কথা কইতো, সালাম দিত, কিন্তু বানাইলা দিত, হয় তেমন আসিল না। পরে গিয়ে বুঝলাম তোর দুই চাচাও আমারে সহ্য করতে পারে না। অগ ধারণা মতো নাসরিনের লাইগাই আমার সুবহানের পছন্দ করি বেশি। হ্যাঁ, বহু বছর পর তোর জন্ম হইল। তুই বাপ মা কি খুশি, কি খুশি। হ্যাঁ গো, জীবনের সুখ থাকলেও বাড়িতে সুখ আসিল না। রোজ তো চাচাগুলাইকে ঝামেলা লাগতো। পরের বছর যুদ্ধ শুরু হইয়া এলো। যুদ্ধের সময় শুনলাম পিঠে পিছে ওরা দুই ভাই রাজাকারের লগে হাত মিলাইছে। সেই সংবাদ তোর দাদার কান পর্যন্ত পৌঁছাইয়া গেল। সেই পিডান পিডাইল দুইটারে। পিডান খাইয়া আইয়া পড়ল হেরা আমার বাড়ি। দোষ দিল আমি নাকি মায়ের খাওয়াইছি। তোর দাদায় মুক্তিযুদ্ধ করলো, বাম হাতে গুলি খাইয়া শরীরের এক পাশে অবশ হইল। কিন্তু দুনার লাইগা আমি আর যুদ্ধে যাইতে পারলাম না, কিছুতেই দিল না। তাহলে এত সুন্দর সংসার রাইখা আমাকে রেখা মা পালেলো কেন? এখনো তোর মনে হয় যে তোর মা পালাইছে? নাজির উত্তর দিল না। মনে হচ্ছে সে গোলক ধাঁধায় আটকে পড়েছে, যেখান থেকে বের হওয়া অসম্ভব। আকবর মিয়া বললেন, শাহ বংশে তোর মায়ের মতন চরিত্রবান নম্র ভদ্র বউ আর একটাও আসছিল না। তোর আব্বায় তারে মেলা ভালোবাসতো। যুদ্ধের কয় বছর পর জন্মাইল নওশাদ। এত সুন্দর দুইটা পোলা, ভালা স্বামী, বিত্তবান শ্বশুর বাড়ি ছাইড়া
কোনো মাইয়া মানুষ পালায়? কিহের অভাব ছিল তার? বসেই নড়ছে, বোধহয় আবার কোনো মাছ উঠেছে। নাজিরের আগ্রহ খেয়াল সেদিকে নেই। সে এখন ঘুরে আকবর মিয়ার মুখোমুখি বসেছে। অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, তাইলে কই সে? সবাই কেন কয় আমার মায় পালাই গেছে? কেন কয়? তার উত্তর পাইতে হইলে তোরে তোর নানার বাড়ি যাইতে হইব। তোর নানি বাচ্চা নাই। তোর দাদাই যেই বছর মরল সেই বছরই তার ঝগড়া হইল। জানোস কি লইয়া? তোর চাচাগো লইয়া। জীবনে ওই প্রথম আমাগো ঝগড়া হইল। তোর দাদাই আমার উপরে বেজায় হইয়া কথা কওয়া বন্ধ কইরা দিল, কিন্তু গ্রাম ছাড়লো। আমরা নাকি জমি জমা লইয়া ঝগড়া করছি, ফাতেহেরে নাকি মারার হুমকি পর্যন্ত দিছি। এই কথা কেডাই ছড়াইছে জানোস? কেডায়? তোর বড় চাচায়। সেই কথা তোর দাদার কান পর্যন্ত পৌঁছাতে 1 সপ্তাহ পর সে আমার বাড়িতে আইলো, মাপ চাইলো, সম্পর্ক ঠিক করলো। রাইতে দুইজনে একলগে বড় বউয়ের হাতে রান্না খাইলাম। বড় বউ মানে নজরুলের বউ। উঠানে বইয়া গল্প করলাম। আমারে কইল 3 পোলার মধ্যে সব সম্পত্তি ভাগ কইরা দিমু। সুবহান রে বিঘা দিমু ব্যবসা, ওই ভালা সামলাইতে পারবো। তার পরিবারে আমার লাইগা থাকবো, বাকি দুইটারে আলাদা কইরা দিমু, ওরা জমি কইরা খাইবো। তারপরের দিন দুপুরে সে ঘটনাটা ঘটলো। আমার বন্ধুরে কেউ কান্নায় ভেঙে পড়লেন বুড়ো। নাজির অবাক চোখে তাকিয়ে রইল, শুধু দেখল। এই চোখের পানি মিথ্যে নয়, মিছে মিছে কেউ এভাবে কাঁদতে পারে না। আকবর মিয়া পুনরায় বললেন, আমি বাড়িত নাই, কাশেমরে লইয়া গেছি শহরে। আমরা তো বিশাল কাপড়ের ব্যবসা, সেই টাঙ্গাইল থেকে সরাসরি কাপড় আইয়া দোকানে। কোনো এক ঝামেলা হওয়ায় গেছিলাম, আইয়া শুনি এই খবর। আমি যদি থাকতাম, ওই দিন যে কেন গেলাম, আমি থাকলে এইটা কিছুতে হইতে দিতাম না। কারা এত কলিজা যে আমার বন্ধুর গায়ে হাত তোলে? আর পরের দিন পুলিশ আইলো, খুনের দায়ে ধইরা নিয়ে গেল আমারে আর আমার নজরুলেরে। 2 দিন আটকা পইরা রাখলাম, কোনো তথ্য প্রমাণ পাইয়া ছাইড়া দিল। তাইলে কেডাই মারছে? পুরা ঘটনা হই না তোর কারে মনে হয়? যেই দিন বাড়ি ফিরলাম সেই দিন সুবহান আর নাসরিন আইলো আমার বাড়িতে। অনেক কান্নাকাটি করলো। মামলা নাকি করছিল আমিরুল আর তার শালা সিরাজে। সুবহান গইল, প্রথমে নাকি লাশ দেখছিল শুক্কুর আলী। সুবহান তখন দুপুরের ভাত খাইতে আইছে বাড়িত। ঘটনা হই নাই হে ভাইগো লইয়া গেল, কিন্তু ততক্ষণে সে আর জীবিত নাই। তারপর ওই বাড়িতে যাওয়া আমার লেগে বন্ধ হইয়া গেল। আমার লগে যোগাযোগ রাখার লাইগা তোর বাপ মায়ের লগে ওরা ঝামেলা শুরু করলো। একলা পাইয়া কইরা দিল কোণঠাসা। কয়েক মাস পর জমি জমার ভাগ লইয়া শুরু হইল অশান্তি। নাসরিন মাঝে মধ্যে আমার কাছে আইয়া কানতো আর কইতো ভাসুর দেওয়ার নাকি ব্যবসা থেকে তাগরে অধিকার ছাইড়া দিতে কয়। আমি তো আর কিছু কইতে পারি না, হাত পা বান্ধা। বড় পোলা আমিরুল মুমিনের বড় ভাইয়ের পক্ষে। সিরাজের আনাগোনাও বাড়লো। ওরা যদি আমারে বাড়িতে ঢুকতে না দেয় তাইলে আমি আর কি করার আছে? তার মানে আব্বা অসুস্থ থাকতেও ওরা এমন করেছে? হ, কয় মাস এই অশান্তি চললো। তারপর হঠাৎ এক রাইতে নাসরিন নিখোঁজ হইয়া গেল। অথচ তার আগের দিন বিকালেও তরে আর নওশাদের লইয়া সে তাগো দাদির কাছে আইছিল। নওশাদ কিছু বোঝে না, মাসুম আর রুহুলের লগে খেলে। তুই আমারে দেখলে শুধু কুলো চড়িয়া দাড়ি ধইরা টানাটানি করতি। আমল নাই তোর? আমলেও দেয়। তোরা তো 2 বিঘা পাইছস, কিন্তু তগো চাচাগো ভাগে কত বিঘা পড়ছে জানোস কিছু? 14 করে আটকাইস। শব্দ করেই হেসে দিলেন তিনি। নাজির ভ্রু কুচকে নিল। বুড়ো কি পাগল হয়েছে? তার কৌতূহল দমন করে বললেন, তোর দাদার প্রায় 100 বিঘার উপরে জমি আছিল, তাইলে 800 বিঘা পায় কেমনে?
রেজিস্ট্রি অফিসে যাইস। তুই বিশাল ধনী ঘরে পয়দা হইছিস রে, শহরে নাতি, শুধু ঠইকা গেলি। বিস্ময়ে নাজিরের ঠোঁট দুটো ফাঁক হয়ে যায়। বৃদ্ধ ফের পূর্বের প্রসঙ্গ টেনে এনে বলেন, স্বামী সন্তানের লাইগাই যে নারী এত টান, সে নারী কেমনে পালায় আমি বিশ্বাস করি না। পরের দিন তোর চাচিরা রটাইলো তোর মায়ে অন্য পুরুষের লগে ভাইগা গেছে। আর কি কি রটাইছে সব তো তুই জানোসই। আমার কথা বিশ্বাস না হইলে নিজে যাচাই কর নাজির। যদি পালায় তাইলে বাপের বাড়ির লগে অবশ্যই যোগাযোগ থাকবো। আমি খোঁজ নিছিলাম, কিন্তু ওরা কয় জানে না কিছু। এরপর আমি আর কোনোদিন এই মিহি যাই নাই। তাইলে ওরা খোঁজ নেয় না কেন? কার খোঁজ নিব? তগো, এই দুনিয়ায় স্বার্থের উপর চলে নজির। স্বার্থের সামনে সম্পর্ক কোনো দামই নাই। তোর মায় ধনী ঘরের মাইয়া, কইছিলাম না? তোর দাদার নিষেধাজ্ঞার পরেও ওয়ারিশ আনছিল। তোর মামারা তো দিতে চায় নাই। বইন গেলে তো তাগো লাভ। তগো খোঁজ খবর নেওয়ার মানে ওইসব হাতছাড়া করা। 4 ভাইয়ের পর তোর মায় বাপের একমাত্র মাইয়া, তাই ভাগের সম্পত্তিও বেশি। এসব কথা নাজিরের অজানা। বড় চাচা বলেছিল মামারা নাকি জানতো মায়ের সম্বন্ধে। মায়ের কথাতেই তারা কখনো তাদের খোঁজ নেয়নি। অথচ ভেতরটা কাঁপছে নাজিরের। মনে হচ্ছে অতল এক সমুদ্রে পড়েছে সে, যেখান থেকে সাঁতরে পারে ওঠা অসম্ভব। এত বছরের বিশ্বাসে ফাটল ধরেছে। বুড়োর কথা বিশ্বাস করতে চায় না মন। নিশ্চয়ই বুড়ো সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করে তাকে ভুল পথে পরিচালিত করতে চাইছে। অপরদিকে মস্তিষ্ক বিদ্রোহ করে বলছে, তুই বোকা নাজির, ভীষণ বোকা। এতগুলো বছরেও নিজে থেকে একটু খোঁজ নিলি না? ওই পিশাচদের কথা বিশ্বাস করে নিলি? ওরা কি কখনো তোর ভালো চেয়েছিল? কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলো। আর আমার আব্বাই? যেই দিন তোর মায়ের পালানোর খবর রটাইলো, সেই দিন ভোরে তোর বাপের দেহ পাওয়া গেল নদীর পাড়ে। প্রথমে দেখছিল সামাদের বাপ, দেখাই সোজা আমার কাছে আইয়া জানাইলো। আমি তখন উঠানে বওয়া। খবর পাইয়া নজরুলের লইয়া দৌড়াইলাম, হাসপাতালে নিয়ে ভর্তি করলাম। সম্ভবত কেউ ভারী জিনিস দিয়ে অনেক পীড়াইছিল, তাই পায়ের হাড় ভাঙছে। জিভ কাইটে গিয়া ভুলবশত ধারালো জিনিস পায়ের উপরে পইড়া গিয়া আঙ্গুল কাটছে। কথাগুলা ডাক্তারে কইছে। ওইখানে থাইকা ঢাকা পাঠাইলো। খবর হইনা তোর চাচারা ছুটলো। পরে আর আমগো লগে দেখা করতে দিল না, বরং সব দায় চাপাইলো আমার উপরে। কিন্তু আগের বারের লাহান এইবারও আর কিছু প্রমাণ করতে পারলো না। বিচার ডাক দিলাম আমি, কইলাম তগ 2 ভাইয়ের দায়িত্বে যাতে আমার দেওয়া হয়, কারণ আমার মনে সন্দেহ জাগছে যদি পরের আঘাত তগ উপরে আইয়ে। যারা এত বড় বড় 3টা মাইনষের এই অবস্থা করতে পারে, তগ লাগে এই পোলাপান 2টারে মারতে কতক্ষণ? কিন্তু চেয়ারম্যান রাজি হইল না। তখন নতুন চেয়ারম্যান এই আতা উড়ে হইছে। শেষে আমি কইলাম, তগ যদি কিছু হয় তাইলে সব দায়ভার আমিরুল মুমিউল শহর। তাই হয়তো শেষ পর্যন্ত। আর কথা বাড়ালো না আকবর মিয়া। দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে থাকেন আকাশের দিকে। কখন যে সন্ধ্যা হয়ে গেল টেরই পাননি। বাড়ি ফিরে মাগরিবের নামাজের সাথে আসরের কাজা পড়তে হবে। ঘাড় কাত করে তিনি নাজিরের দিকে তাকান। ছেলেটার কঠিন মুখটা কেমন যেন হয়ে গিয়েছে। হয়তো পায়ের তলার শক্ত মাটিতে ফাটল ধরেছে, নাকি ধরেছে এতকালের বিশ্বাসে। আকবর মিয়া বুঝতে পারেন ছেলেটা তার কথা এখনো ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না। মিলছে না তার হিসাব। তবুও তিনি শান্তি পান। বহু বছর ধরে গোপন রাখা কথাগুলো, চিন্তাগুলো উগরে দিতে পেরে নরম স্বরে বললেন, সাহারা কয় আকবর মিয়ার নজির শহর লাগে আর নাতিন বিয়া দিচ্ছে খারাপ মতলবে। কিন্তু আকবর মিয়া যে ওই ছোট্ট এক নাতিনের নাম কইরা নাজিরের শহরে আসলেই কি দিছে সেটা সময় কইব। তোর হাতে আমি আমার আসল হাতিয়ার তুইলা দিচ্ছি নাজির। আজ হয়তো বুঝবি না, তবে সময় আইলে ঠিকই বুঝবি। সেই মুহূর্তেই বৈরারের প্রতি তোর সমস্ত রাগ ঘৃণা হয়তো অদৃশ্য হইয়া যাইব। শুধু দেখার লেগেই দুনিয়াটাতে থাকবো এই আকবর মিয়া। আকবর মিয়া বসা থেকে উঠে দাঁড়ালেন। বাড়িতে না গেলে নাতিগুলো চিন্তায় গ্রাম মাথায় তুলবে। লুঙ্গি ঠিক করতে করতে বললেন, আমার জীবনের এই সুদীর্ঘ পথ
গন্তব্যহীন যাত্রা হইতো ফুরাইল। আমি মরলেই বিশাল দুনিয়ার কিছুই আইব যাইব না, সব আগের মতনই চলতে থাকবো। হয়তো কোথাও নতুন কেউ জন্ম নিব। আচ্ছা, আমি মরলে আমার লাইগা দোয়া করবি তো নাজির? আফসোস করবি একটু? আমি জানি একদিন তুই সব আন্ধার সরাইয়া আলোর দেখা পাবি, তোর জীবনে মুক্তির আনন্দ আইব। তখন পারলেই বুড়েডারে মাফ কইরা দিস। দাদা, কবরের ধারে আইয়া একটু না হয় বসিস। এই একলা অন্ধকারে কবরে থাকতে আমার খুব কষ্ট হইব রে নজির, খুব কষ্ট হইব। কি করুণ শোনালো বৃদ্ধর কণ্ঠস্বর। নাজির অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল তার যাওয়ার পথে। অবয়ব মিলিয়ে যেতে এসে লম্বা হয়ে ঘাসের উপর শুয়ে পড়ল। নাজির জানে পৃথিবীর যত শত্রুতা অনিষ্ট সব আপন মানুষেরাই করে। জগ কলসি ভরে ঘরে পানি এনে রেখে বারান্দার বসে 2 হাঁড়িকেনে কেরোসিন তেল ভরছে মিস্ত্রি। একটু পরে মাগরিবের আজান দেবে, অন্ধকার নামবে ধরণীতে। শরীরটা ব্যথা করছে। এক দুপুর ঘুমানোর পরেও এখন ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। কলিমের মায়ের যাওয়ার সময় হয়েছে, তাই ফরিদাকে ডাকলো। ফরিদা টাকা হাতে দিতে গুনতে গুনতে বলে উঠল, কম লাগতাছে ভাবি, বাকি টেহা কই? ফরিদা আঁচলে চাবি বাঁধতে বাঁধতে বললেন, নাজিরে তো আইজ টেহা দিল না, ভুইলা গেল নাকি? মিস্ত্রি কথাটা শুনে দৌড়ে ঘরে এলো। টাকার কথা বেমালুম ভুলে গিয়েছিল সে। তোষকের নিচ থেকে টাকা এনে বারান্দায় দাঁড়িয়ে বলল। এই যে টাকা। দুজনেই তার দিকে তাকালেন। ফরিদার ললাট কিঞ্চিত কুচকে গেল। জিজ্ঞাসা করলেন, নাজিরে দিয়া গেছে? হ্যাঁ, বলেন চাচি যাওয়ার সময় যেন দিয়ে দিই, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম। আপনাদের কথা শুনে মনে পড়লো। সব সময় তো আমার হাতেই দিয়া যায়। কলিমের মা উঠে এলেন, টাকাটা নিয়ে বললেন, এখন বাড়িত বউ আইছে, চাচি গো হাতে কি আর দিব? এনে আবার 40 টাকা কম কেন? কাজ যা করেছেন সেই অনুযায়ী টাকা দেওয়া হয়েছে। আজ কম কাজ, তাই কম টাকা। কম কাম করছি মানে? আপনার কাজ ছিল আমার শ্বশুরকে খাওয়ানো, ঘরদোর আর গোয়াল ঘর পরিষ্কার করা, কিন্তু সেই সব কাজ আজ আমি করেছি। আপনি শুধু আমাদের ভাগে বাড়ির ওই পেছনের দিকটা একটু লেপেছেন, তাই সেই অনুযায়ী টাকা দেওয়া হয়েছে। নাজিরের শেখানো বুলিগুলোই আওড়ালো সে। মহিলাটার মুখটা হচ্ছে একেবারে দেখানোর মতো। অবশেষে একটু হলেও মিস্ত্রির মনে শান্তি লাগছে। কলিমের মা তেস্টা স্বরে বললেন, কইলেই হইব? নাজির জানে নাকি বাকি টেহা মাইরা দিছো? আমি এমন ঘরের মেয়ে নই যে সামান্য কটা টাকা মেরে দেব। আর দিলে দিলাম, তাতে আপনার কি? আমার স্বামীর টাকা, সংসারের যাবতীয় দায়িত্ব আমারই। তাহলে আমিও আর কাম করুম না, তুমি করো গিয়া তোমার সংসারের কাম। প্রয়োজন হলে তাই করব। কাজের লোকের অভাব পড়েছে নাকি? 20 দাঁতওয়ালা কাজের লোক লাগবে না আমার। আমার বাপের বাড়িতে খবর পাঠালে বিনা পয়সায় কাজের লোক দিয়ে যাবে। মুখ বাঁকিয়ে হারিকেন নিয়ে শ্বশুরের ঘরে চলে গেল মিস্ত্রি। সেও কি কম কথা জানে নাকি? শুধু একটু লাজুক আর বাবার বাধ্যগত মেয়ে, তাই ভদ্রতার খাতিরে এতদিন চুপ ছিল। কলিমের মা অবাক চোখে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। ফরিদার উদ্দেশ্যে বললেন, দেখলেন ভাবি, মায়ের সোপা বাড়ছে। ফরিদা সবই দেখলেন কিন্তু কিছু বললেন না। ঘরে চলে গেলেন। শ্বশুরের ঘরে আলো দিয়ে কিছুক্ষণ কথা বলে একেবারে উজু করে ঘরে এলো মিস্ত্রি। আজান দিতেই পড়ে নিল নামাজ। নাজির বাড়ি ফিরল এশার খানিক পর। ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে সোজা গোসল করে এলো। লোকটার এসব কার্যকলাপ মিস্ত্রির মোটেও পছন্দ নয়। হুটহাট গোসল করে কবে যেন নিউমোনিয়া বাধায়। বিছানায় পা ধুলিয়ে স্বামীর উদ্দেশ্যে সে বলল, আজও আপনি দেরি করে ফিরেছেন। একা একা যে ভয় করে আমার, বলেছি তো আমি আপনাকে। নাজিরের মুখটা ফ্যাকাশে। দরজা আটকে স্ত্রীর দিকে তাকালো। মেয়েটাকে শাড়ি পরলে একেবারে বউ বউ লাগে। নাজির সার বউ। নাজির চমকে ওঠে। এই মেয়েটা আসলেই তার বউ। বউ মানে শান্তি। শান্তি একটা শব্দ। নিজের মানুষ, যার কাছে সমস্ত লাজ লজ্জা ভুলে যাওয়া যায়, যার কাছে এ সমস্ত কিছু বলা যায়। নাজিরের মাথা আজ আর কাজ করছে না। এই জীবনে দুঃখের সময় কখনো জড়িয়ে ধরার মতো কাউকে সে পায়নি। তবে আজ গিয়ে এসে জড়িয়ে ধরল নিজের স্ত্রীকে। আচমকা এমন কাণ্ডে মিস্ত্রির শরীরটা দুলে উঠল। লোমকূপ খাড়া হয়ে গেল। কিশোরী মনে উঠল ঝড়। তার জীবনের প্রথম এত গভীর স্পর্শ নাজির শাহ নামক পুরুষটির, যেখানে এ বিস্ময় আছে কিন্তু ভয় বা ক্ষতি নেই। কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কি হয়েছে আপনার? তোমার শরীর গরম কেন? জানি না। নাজিরের হাতের বাঁধন আরো শক্ত হলো। মেয়েটার নরম হাড়গোড় যেন ভেঙে যাবে আজ। অদ্ভুত এক দৃষ্টিতে তাকালো সে মিস্ত্রির দিকে। মিস্ত্রি সেই দৃষ্টির ভাষা বোঝে না, তাই শুধু চেয়ে রইল। বইয়ের পাতার মতো পড়ার চেষ্টা করলো গভীর একজোড়া চোখ, কিন্তু বেশি সময় তাকে দেওয়া হলো না। হঠাৎ তার নরম ঠোঁট দুটিতে গভীর নরম ছোঁয়া লাগলো, ভিন্ন ঠোঁটের ছোঁয়া। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।
ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।